এখন আমরা হচ্ছে আমেরিকার উচ্চশিক্ষা নিয়ে যাবতীয় বিষয়গুলো এ টু জেড ছোট ছোট করে জানবো। কারণ আমাদের আমেরিকা মানে ইউএসএ যাওয়ার প্রসেসের জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানার প্রয়োজন পড়ে, যেগুলো আমরা অন্য কোথাও থেকে পাই না। সো এই বিষয়গুলো আমরা জানি, তারপরে তো অ্যাকচুয়ালি প্রসেস করব, আগে জানতে হবে, তাই না? তো আমরা এইখানে কি কি পাবো? আমরা এখানে পাবো হচ্ছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা কি, গ্রাজুয়েট প্রোগ্রামটা কি, তারপর হচ্ছে F1 ভিসাটা কি, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ, অ্যাসিস্ট্যান্টশিপের যে দুইটা আমাদের ধাপ আছে, একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আর একটা হচ্ছে কি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। ওকে, তারপর দুইটা আমাদের সেশন আছে, যেই দুইটা সেশনে অ্যাকচুয়ালি আপনি ইনরোল হইতে পারবেন, সেই দুইটা সেশন সম্পর্কে জানা। একটা হচ্ছে ফল সেশন আর একটা হচ্ছে কি স্প্রিং সেশন। দুইটা সম্পর্কে আমরা জানবো। আর একটা হচ্ছে টেস্ট সম্পর্কে জানবো, যে আপনি যদি ইনরোল হতে চান, ইউএসএ যেতে চান, তাহলে আপনার অ্যাকচুয়ালি কি কি টেস্ট দেওয়া লাগবে বা দেওয়া উচিত, ঠিক আছে, যেটা আপনাকে ইলিজিবল করবে ইউএস এর অ্যাপ্লিকেশনের জন্য। আর একটা হচ্ছে এলভি লিগ। আপনি এলভি লিগের যে ইউনিভার্সিটি গুলো আছে, সেই ইউনিভার্সিটি গুলোর সম্পর্কে আমরা জানবো, যেগুলো হচ্ছে একটু উচ্চমানের। ওকে, তো আমরা ফার্স্টে দেখি সেটা হচ্ছে কি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা কি, যেটা আমরা বাংলাদেশে বলি ব্যাচেলর বলি। ওকে, সেটা আমরা কি বলি, বিএসসি কিংবা হচ্ছে আমরা কি ব্যাচেলর বলে থাকি। সেটা কয় বছরের হবে? সেটা অবশ্যই 4 বছরের হবে। তারপরে এই 4 বছরকে আমরা ক্রমান্বয়ে এক একটা নামে ভাগ করতে পারি, যেটা অ্যাকচুয়ালি বলে, ঠিক আছে? এখন আপনি এটা নাও বলতে পারেন, এটা অ্যাকচুয়ালি না, ঠিক আছে? তারপর প্রথম মানে ইয়ার কি বলে? ফ্রেশম্যান ইয়ার বলে। তারপর এটা কি বলে? সোফোমোর ইয়ার বলে, ঠিক আছে? তারপরে সোফোমোর ইয়ার, তারপরে কি জুনিয়র ইয়ার, সেটা হচ্ছে তৃতীয় বর্ষ। চতুর্থ বর্ষটা কি বলে? আপনি সিনিয়র ইয়ারে আসছেন, চতুর্থ বর্ষে। তখন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি ইউএসএ তে কোন ইয়ারে আছেন, তখন আপনি বলেন সিনিয়র ইয়ার, তার মানে সে চতুর্থ বর্ষে আছে। কেউ বললো যে আমি জুনিয়র ইয়ার, মানে সে থার্ড ইয়ারে আছে। আপনি কোনো ভাইয়ের সাথে কথা বললেন, সে বলতেছে যে ভাই আমি তো এখন মানে জুনিয়র ইয়ারে আছি, কারণ সে হয়তো অভ্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? তো আপনার কাছে নতুন মনে হচ্ছে। তো ব্যাপারটা আমরা জানলাম। এখন কি, এখন হচ্ছে আছে গ্রাজুয়েট প্রোগ্রাম। গ্রাজুয়েট প্রোগ্রাম আসলে দুইটা, গ্রাজুয়েট প্রোগ্রাম হচ্ছে দুইটা আছে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। মাস্টার্স প্রোগ্রামটা কি? এটা ব্যাচেলরের থেকে একটু উচ্চতর প্রোগ্রাম, ঠিক আছে? যেটা কি করবে, নির্দিষ্ট বিষয়ের গভীর জ্ঞানটা নেবে। যেমন কি আপনি পড়ছেন সাপোজ হচ্ছে কম্পিউটার সায়েন্সে, তার মানে সিএসসি তে পড়ছেন, ঠিক আছে? সিএস, তারপর হচ্ছে সিএসসি তে আপনি পড়াশোনা করছেন, ব্যাচেলর করছেন, সাপোজ আন্ডার গ্রাজুয়েট করছেন। এখন আপনি কি করতেছেন? মাস্টার্স করবেন। সো মাস্টার্সে যখন আপনি আসছেন, তখন আপনার সিএসসি যে কোনো একটা সেক্টর নেওয়া লাগতেছে। যেমন হচ্ছে আপনি ডাটা সায়েন্স নিয়ে নিলেন, কিংবা হচ্ছে আপনি মেশিন লার্নিং এর কোন একটা সাবজেক্ট গেলেন, রোবোটিক্স এর কোন একটা সাবজেক্টে গেলেন। সো এইগুলো কি, এই বেশিরভাগ সাবজেক্ট গুলো থাকে মাস্টার্সে, যেটা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট, যেমন ধরেন মেকানিক্যাল, ফিজিক্স, তারপর হচ্ছে আপনার ম্যাথমেটিক্স এর সাথে বেশি থাকে, কারণ ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি লাগে। যেমন ডাটা সায়েন্সের ম্যাক্সিমাম মানে অর্ধেকের বেশি বিভিন্ন অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো অর্ধেকের বেশি ম্যাথমেটিক্যাল ডিপার্টমেন্টের সাথে অ্যাডজাস্ট থাকে। কিংবা আপনি যদি সফটওয়্যার কোনো একটা সাবজেক্টে পড়েন, দেখা যায় যে এই সফটওয়্যার সাবজেক্টটা কোনো একটা বিবিএ মানে বিজনেস ডিপার্টমেন্টের সাথে যুক্ত। কারণ হচ্ছে এটা কি করে, আপনি সফটওয়্যার তৈরি থেকে আপনার বাজারজাত করা পর্যন্ত টোটাল ব্যাপারটা ওরা হচ্ছে কি আপনাকে বলে দেয়। হুম, তারপরে কি হয়, এটা হচ্ছে কয় বছরের জন্য? 1 থেকে 2 বছরের জন্য এটা থাকে। আচ্ছা, 2 বছর পড়বেন। এর মধ্যে অনেকে আছে যারা মাস্টার্সে যায় অ্যাকচুয়ালি, কিন্তু এখান থেকে দেখা গেল যে বাংলাদেশ থেকে গেছে 2 বছরের জন্য, কিন্তু ইউএসসি তে যে বিভিন্ন পরিস্থিতির জন্য তারা 1 বছরের একটা মাস্টার্স করে নেয়, ঠিক আছে? কিংবা হচ্ছে ডিপ্লোমা করে নেয়। ডিপ্লোমা করে তারা হচ্ছে অন্য ধাপে এগিয়ে যায়। ওকে, মানে সামনে চলে যায়। এখন তারপরে কি আছে? তারপরে হচ্ছে আপনার ফাইনাল ইয়ারে আপনি হচ্ছে গবেষণা করতে পারেন, কিংবা পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দিতে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেশাগত, যেমন হচ্ছে আপনি থিসিস করতে পারেন, আপনি ইন্টার্নশিপ করতে পারেন, ইন্টার্নশিপের পরে আপনি হচ্ছে থিসিস লিখতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলো কি অন্তর্ভুক্ত থাকে। তো আমরা বলেছিলাম যে গ্রাজুয়েটের আমরা দুইটা ছিল, তো একটা বলছি, আর একটা হচ্ছে কি পিএইচডি প্রোগ্রাম, ঠিক আছে? পিএইচডি হচ্ছে সর্বোচ্চ একাডেমিক প্রোগ্রাম, মানে ডিগ্রি আমরা বলে থাকি। এরপরেও অনেক কিছু আছে, কিন্তু পিএইচডি কে আমরা সর্বোচ্চ ধরে থাকি। হ্যাঁ, ওকে।
তো পিএইচডি কি করে? পিএইচডি হচ্ছে আপনার একটা মৌলিক গবেষণা, একটা মূল গবেষণা করে নতুন জ্ঞান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত করে। মানে হচ্ছে আপনি একটা নতুন জিনিস উদ্ভাবন করার জন্য এগিয়ে যাচ্ছেন, সেটাকে বলে কি? পিএইচডি করা বলে। ওকে, তো এখন পিএইচডি কত বছরের হয়? পিএইচডি হয় অ্যাকচুয়ালি 3 থেকে 6 বছরের মধ্যে সময় থাকে, এটা ডিউরেশন থাকে, এক একটা ভার্সিটির কিংবা ডিপার্টমেন্টের ডিউরেশন থাকে। ঠিক আছে, যেখানে আপনার গবেষণা পত্র তৈরি করা বাধ্যতামূলক, মাস্টার্সেও থাকে, কিন্তু মাস্টার্সে দেখা গেল যে আপনার পাবলিকেশনের উপর ওই রকম ভাবে গুরুত্ব দিচ্ছে না, যেটা হচ্ছে আপনার গবেষণাপত্র। পিএইচডিতে বলে যে আপনার A1 একটা পাবলিকেশন লাগবে, একটা কনফারেন্স পাবলিকেশন লাগলো। ঠিক আছে, তো এইরকম যে বাধ্যতামূলক, এটা হচ্ছে পিএইচডি তে থাকে, কারণ আপনার ল্যাবে কাজ করা বাধ্যতামূলক পিএইচডি তে। এর জন্যই আপনি টাকা, স্কলারশিপ পাচ্ছেন। আপনি কারোর কাজ করে দিচ্ছেন, একটা গবেষণার কাজ করে দিচ্ছেন, এই জন্য আপনি টাকা পাবেন, মানে স্কলারশিপটা পাবেন। তারপরে কি আছে? আপনি শিক্ষাদান কিংবা একাডেমিক কেরিয়ার প্রবেশের সুযোগ আছে। যেমন হচ্ছে যে আপনি কোনো টিচারের আন্ডারে কাজ করলেন, ধরেন আপনি আপনি হচ্ছে এই টিচারের আন্ডার কাজ করতেছেন। ঠিক আছে, এই টিচারের আন্ডার কাজ করতেছেন নিউরাল নেটওয়ার্কিং এ। সাপোজ আপনি নিউরাল নেটওয়ার্কিং নিয়ে কাজ করতেছেন, তখন এই টিচার তো অনেক গবেষণা করে, সে তো আর আপনার ও একার উপর ফোকাস করতেছে না, তার দেখা গেল আরো আছে। ঠিক আছে, আরো গবেষণা করতেছে এবং বড় বড় কিছু নিয়ে গবেষণা করতেছে। সো তার এত সময় নেই, আপনি তার ক্লাস নিয়ে দিচ্ছেন, ঠিক আছে, পরীক্ষা নিয়ে দিচ্ছেন, ঠিক আছে, ক্লাস টেস্ট নিয়ে দিচ্ছেন, খাতা দেখে দিচ্ছেন। তো এটা কি হচ্ছে? সেটার জন্য দেখা গেল আপনাকে টাকা দিচ্ছে। ফার্স্ট অফ অল, স্কলারশিপের পরেও আপনি টাকা পাচ্ছেন। এক, 2 নম্বর হচ্ছে যে এই জিনিসটা আপনাকে তার কাছে আরো ভালো হতে আগ্রহী করতেছে। দেখা গেল যে হ্যাঁ, সে বুঝতেছে যে মানুষটা, মেয়েটা বা ছেলেটা অনেক ডেডিকেটেড। ঠিক আছে, আমি একে দিয়ে, একে যদি আমি ডিপার্টমেন্টে পাই কিংবা আমার পাশে পাই, তাহলে আরো ভালো হবে। সে দেখা গেলো আপনাকে জন্য একটা রিকমেন্ড করে দিল যে হ্যাঁ, আমি বলতে পারি যে 2 বছর 2.5 বছর আমাদের এখানে গেস্ট টিচার থাকুক, তারপরে যদি পার্মানেন্ট হওয়ার ইয়ে থাকে তাহলে পার্মানেন্ট হলো, না হলে অন্য ভার্সিটিতে গেল। ঠিক আছে, যে প্রসেসটা অ্যাকচুয়ালি থাকে সব জায়গায়। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে F1 ভিসা। F1 ভিসাটা কি? আমেরিকায় আপনি যদি পড়াশোনা করতে চান, আপনার যে ভিসাটা লাগবে শিক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে F1 ভিসা। এটা কি হবে? এটা যখন আপনি মানে বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে ইনরোল হবেন, ভর্তি হবেন, তারপরে আপনি এটার জন্য আবেদন করবেন। ওকে, এখন মেন যে ফ্যাক্ট আসে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ। এখন অ্যাসিস্ট্যান্টশিপ সম্পর্কে বেশিরভাগ মানুষই জানে না। বেশিরভাগ মানুষ জানে যে ফান্ডিং জানে, স্কলারশিপ জানে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্টশিপই হচ্ছে আহ, মানে স্কলারশিপের সমর্থক শব্দ, মানে সিনোনিম আমরা যেটাকে বলি, এবং এটাকে ফান্ডিংও বলা হয়। ঠিক আছে, এখন ইউএসএ বলে ইউরোপের যে ব্যাপারটা থাকে, যে আমরা অনেক সময় এটা সন্দেহানের মতো পড়ে যাই যে ইউএসএ না ইউরোপ করব। তো হচ্ছে আমেরিকাতে স্কলারশিপ, অ্যাসিস্ট্যান্টশিপ বা ফান্ডিং পর মানে ক্ষমতাটা ইউরোপের থেকে একটু বেশি থাকে, অনেক বেশি থাকে। ঠিক আছে, ইভেন মানে পুরো ইউরোপে যত ফান্ডিং না দেওয়া হয় তার থেকে বেশি ফান্ডিং ইউএসএ একাই দেয়। ঠিক আছে, তো ইউএসএ তে কি থাকে? আপনার সুযোগটা বেশি থাকছে। ওকে, আচ্ছা, তো আমরা বুঝলাম যে এখানে আমরা ইউএসএ টা অগ্রাধিকার আছে, তো আমি ইউএসএ এর জন্য চেষ্টা করতে পারি। ঠিক আছে, যেহেতু আমি ফান্ডিং নিয়ে একটা ভালো জায়গায় যেতে চাচ্ছি, সো আমি ইউএসএ এর জন্য চেষ্টা করতে পারি। এখন অ্যাসিস্ট্যান্টশিপ কয় ধরনের হতে পারে? অ্যাসিস্ট্যান্টশিপ হয় অ্যাকচুয়ালি 2 ধরনের। ওকে, তো ফার্স্টটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ কি? রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হচ্ছে আপনি কোনো শিক্ষকের আন্ডারে তার রিসার্চ করবেন। যেমন হচ্ছে আমরা এখানে একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে বিজ্ঞানের শিক্ষক এক না আলাদা। আমরা বাংলাদেশে যেটা শিখি সেটা হচ্ছে যে আমাদের টিচার একজন থাকে এবং আমাদের গবেষক আরেকজন থাকে। আমরা মনে করি যে যে গবেষণা করে সে টিচার, তারা আবার আলাদা অনেক বেশি ইয়ে করে। কিন্তু আমেরিকাতে জিনিসটা এরকম যে টিচাররা গবেষণা করে, তারা বিভিন্ন গবেষণার মধ্যে যুক্ত থাকে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আমার বড় বড় ল্যাব, তাদের ভার্সিটি যে ল্যাব গুলো আছে সেগুলো না টিচারদের মাধ্যমে পরিচালিত হয়, কারণ ওইখানে আপনি কাজ করেন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি করে? গবেষণা কাজ পরিচালনার জন্য তাদের সহজ মানে একজন সহকারী প্রয়োজন হয়, যে আপনি গেলেন, আপনি তাকে সাহায্য করতেছেন, কিংবা আপনার একটা রিসার্চের মানে তার একটা রিসার্চের অংশ, আপনি যেহেতু রিসার্চ করতেছেন আর তাকে কি রিপোর্ট জমা দিচ্ছেন। ঠিক আছে, তো তখন তারা কি করে? আপনাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের জন্য মানে হচ্ছে সুযোগ দেয়, যে হ্যাঁ, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি আসো, এসে হচ্ছে কি করো? গবেষণা মানে শুরু করা। এর জন্য তারা হচ্ছে মাসে একটা ভাতা দেয়। যেমন আপনি 50,000 ধরেন, এখন 50,000 মানে যদি আপনি ধরেন 500 ইউরো,
$500, ঠিক আছে, তাহলে কি হবে যে এটা একটা মিনি জবের মতন হয়ে যাবে। আর সে যদি আপনাকে বলে দেয় যে না এটা হচ্ছে তোমার হচ্ছে পার্ট টাইম জব হবে, মিনি জব না, ঠিক আছে, তখন এটা কি হবে, তখন এটা আপনার জন্য আরেকটু ভালো হবে। এটা টোটালি নির্ভর করে হচ্ছে আপনার প্রফেসরের উপর নির্ভর করবে। ওকে, তারপরে টিচার অ্যাসিস্ট্যান্টশিপ, যেটাকে আমরা সবসময় বলি টিএ, ঠিক আছে, যেটা হচ্ছে যে আপনার অনেক টিচার থাকে যারা হচ্ছে অনেক বড় বড় বিজ্ঞানী, ঠিক আছে, যারা নোবেল প্রাইজ পাইছে কিংবা নোবেল প্রাইজ পাবে, ঠিক আছে, ইন ফিউচার তারা থাকে। সো তাদের কাছে হেল্প করা। আবার এদের জন্য মেন নিয়ে হচ্ছে তারা তো এত সময়, যেমন ধরেন 3 ঘন্টা ক্লাস নিয়ে দেওয়া, তারপরে এমসিকিউ, 20 জনের ক্লাস, মানে পরীক্ষার খাতা দেখা, এগুলো তো সে করতে পারবে না। সো এই জন্য তার একজন সহযোগী দরকার হয়, যে হচ্ছে আপনি, ঠিক আছে, মানে তার বদলে আরেকজন টিচার, ঠিক আছে, আপনি তার টিচার হিসেবে কাজ করতেছেন। আচ্ছা, তারা গবেষণায় ব্যয় করতে পারেন, মানে এই সময়টা তারা গবেষণায় ব্যয় করতে পারবে, মানে নতুন কিছু আবিষ্কার করতে পারবে। তো টিচিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই কাজে একজন সাহায্য করার জন্য, মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার কাজ করে দেওয়ার জন্য একজন লাগে, সেটা হচ্ছে কি টিচার অ্যাসিস্ট্যান্টশিপ। এর জন্য আপনাকে ফান্ডিং দেওয়া হবে। তো এখন যদি আমরা ফল সেশন সম্পর্কে জানি, যে ফল সেশনটা অ্যাকচুয়ালি শুরু হয় কখন থেকে। ফল সেশনটা শুরু হয় আগস্ট থেকে সেপ্টেম্বরে শুরু হয়, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি ফল সেশনে সব থেকে বেশি ফান্ডিং এর সুযোগ থাকে। অ্যাসিস্ট্যান্টশিপে ফল সেশনে সব থেকে বেশি সুযোগ থাকে। তো স্প্রিং সেশন কোনটা? স্প্রিং সেশন শুরু হয় অ্যাকচুয়ালি জানুয়ারি মাস থেকে শুরু হয় স্প্রিং সেশন, ঠিক আছে, কিন্তু এইখানে ফান্ডিংটা একটু কম থাকে, কিন্তু থাকে, অ্যাকচুয়ালি থাকে কিন্তু কম থাকে, বাট আপনাকে সুযোগটা একটু বেশি করতে হবে, ঠিক আছে। তবে মানে যদি স্প্রিং এ যদি ফান্ডিং থাকে আপনি যদি পেয়ে যান তাহলে একই কথা, সামার স্প্রিং একই কথা, না হলে পারে আমি অলওয়েজ বলি যে হচ্ছে আপনি অলওয়েজ ফল সিজনকে অলওয়েজ গুরুত্ব দেন, সামনে রাখেন, আর হচ্ছে স্প্রিং সেশনকে একটু ব্যাকওয়ার্ডে রাখেন। তাহলে কি হবে যে আপনার যদি ওইটা ফোকাসে থাকে তাহলে এটার থেকে আপনি অভিজ্ঞতা পাচ্ছেন, প্লাস ওইখানে যে পাচ্ছেন, আর যদি না পান এটাতে যদি থাকে রিজিক, যদি এখানে থাকে তাহলে তো অবশ্যই এখানে পাবেন, ঠিক আছে। তারপরে পরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে আমাদের যেই স্ট্যান্ডার্ডাইজ টেস্ট গুলো আছে, সেটা যে আপনি যে ইলিজিবল এর জন্য আপনাকে কিছু টেস্ট দিতে হবে। যেমন আপনি ইউএসএ যাচ্ছেন, আপনার ইংলিশের টেস্ট আছে, আপনি ধরেন অন্য এক বিবিএস সাবজেক্টে পড়তেছেন, এমবিএ করতে যাচ্ছেন, এটার জন্য একটা টেস্ট লাগবে। সেই টেস্ট গুলো তারা চায় যাতে তারা একটুকু বিলিভ করতে পারে যে হ্যাঁ সে এই সাবজেক্ট পড়াশোনা করতে পারবে, ঠিক আছে, সে আমাদের এই সাবজেক্টে পড়াশোনা করার জন্য যোগ্য, ঠিক আছে, সে যেই ভার্সিটিতে পড়ে আসুক, আপনি ঢাকা ভার্সিটিতে পড়েন আর হচ্ছে ভাগাড়ের জাঙ্গালে ভার্সিটি থেকে পড়েন, এটা তাদের কাছে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি মানে এইগুলোর ভালো রেজাল্ট আছে, তার মানে আপনি যোগ্য, ঠিক আছে। ওকে, তো কি কি যেমন আছে জিআরই, জিম্যাট, টোফেল এবং আইএলস, ঠিক আছে। এখন মেন বিষয় হচ্ছে টোফেল আর আইএলস, এই দুইটা কি? টোফেল আর আইএলস হচ্ছে যে সেম জিনিস, যেটা হচ্ছে কি আপনার ইংরেজি ভাষার, এটা হচ্ছে পরীক্ষা করে যে আপনার ইংরেজি ভাষাটা ঠিক আছে কিনা। সো দুইটা জিনিস একই কাজ করে, ঠিক আছে, এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই, ঠিক আছে, দুইটা জিনিসের একই রকম কাজ। সো এটা অ্যাকচুয়ালি নির্ভর করে রিকোয়ারমেন্টস এর উপর, আপনার ভার্সিটি যে রিকোয়ারমেন্ট চাবে সেটাই উপর নির্ভর করে আপনার টোফেল বা আইএলস দিতে হবে। আচ্ছা, তারপরে কি জিম্যাটটা শুধুমাত্র হচ্ছে এমবিএ এর জন্য আপনার জিম্যাট দিতে হবে, বাকি অন্যান্য সবকিছুর জন্য জিআরই পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। যেমন ধরেন আপনি বললেন আমি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, আমি কি দেবো? জিআরই দেবেন। আমি হচ্ছে টেক্সটাইলে পড়ছি, আমি কি দেবো? জিআরই দেবেন। সব জিআরই দেবেন, শুধু যারা এমবিএ করবেন তারা হচ্ছে জিম্যাট দেবেন। ওকে, এখন আমরা ফার্স্টে বলছিলাম যে আমরা এলভি লিগের, প্রিমিয়ার লিগ না, এটা হচ্ছে এলভি লিগ, ভার্সিটি লিগ। এই ভার্সিটি লিগে কি আছে? এই ভার্সিটি লিগ হচ্ছে যে 8টা নামি দামি ভার্সিটি যারা হচ্ছে কি করছে, যে যেখানে চান্স পাওয়াটা তারা আর একটু শক্ত করছে, যেহেতু নামি দামি সেহেতু তো একটু শক্ত করবেই, তাই না? এটা অবশ্য আহামরি কিছু না, ঠিক আছে। তো আপনার কি হবে যে এখানে কোয়ালিফিকেশন অনেক ভালো হওয়া লাগে, আপনার কোয়ালিফিকেশন অনেক ভালো হতে হবে, তারপরে আপনি এই 8টা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবেন, ঠিক আছে। চান্স পাওয়ার পর আপনি চেষ্টা করতে পারেন, আপনি ব্যাচেলর প্রথম থেকেই আপনি চেষ্টা করতে পারেন যে আমি এই ভার্সিটি গুলো যে কোনো একটাতে ভালোভাবে, ঠিক আছে, প্রিপারেশনে এখানে যাব, ঠিক আছে। তো এই গেল হচ্ছে ইউএসএ নিয়ে আমাদের ছোটখাটো বিষয় আলোচনা। আপনার যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই
আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।